পর্দা উঠল অমর একুশে বইমেলার। ছাত্র জনতার আত্মত্যাগ নতুন তাৎপর্য দিয়েছে বললেন প্রধান উপদেষ্টা। সকালে বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের আখেরি মোনাজাত। মধ্যরাত থেকে বন্ধ টঙ্গী এলাকায় যান চলাচল, সতর্ক অবস্থায় পুলিশ। কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ সরকারের। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না বিএনপি বললেন ফখরুল। এবং আমদানির পরও থামছে না চাল নিয়ে চালবাজি। পাইকারিতে দাম কমলেও খুচরা বাজারে অস্থিরতা, করা তদারকির দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। শুরুতেই অমর একুশে প্রসঙ্গ। জুলাই গণ অভ্যুত্থান এবারের বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, রফিক সালাম বরকতদের আত্মত্যাগ বিস্ফোরণ হয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, যা নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। পর্দা উঠল অমর একুশে গ্রন্থমেলার। বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এবারের মেলার প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ। অনুষ্ঠানে 7 লেখক ও কবিকে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার তুলে দেন সরকার প্রধান। মোহাম্মদ ইউনূস বলেন, 21 মানে জেগে ওঠা এবং আত্মপরিচয়ের মুখোমুখি হওয়া। আর এবারের 21 বাংলাদেশকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে। 21 মানে জেগে ওঠা, আত্মপরিচয়ের সাথে মুখোমুখি হওয়া। 21 মানে অবিরাম সংগ্রাম, নিজের পরিধিকে আরও অনেক বাড়িয়ে নেওয়া। এবারের 21-এর প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে। বরকত সালাম, রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক দিক থেকে বিধ্বস্ত দেশকে সঠিক গন্তব্য পৌঁছানোর পথ তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। 21-এর ভাষা আন্দোলনকে স্বাধিকার আন্দোলন হিসাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ভাষার মাসে দেশব্যাপী সৃজনশীল কাজের জন্য পুরস্কার দেওয়ার উদ্যোগ নিতে হবে। আমরা যদি 21-এর ভাষা আন্দোলনকে আরো গভীরতর প্রেক্ষিতে স্বাধিকার আন্দোলন হিসেবেও দেখি, তাহলে অমর 21-এর গণ্ডি বৃহত্তর হয়ে দাঁড়ায়। তখন আমরা ভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে শহর ও গ্রামের নারী পুরুষকে কৃষি, শিল্প, সাংস্কৃতিক জগৎ, বিজ্ঞান, বাণিজ্য, শিক্ষা, অন্যান্য ক্ষেত্রে যারা নির্দিষ্ট বছরে জাতির জন্য অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দিতে পারি। এবারের মেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। অংশ নিচ্ছে 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। গত বছর এ সংখ্যা ছিল 635টি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ইতিহাস কখনো পুরনো হয় না, অস্তিত্বের জানান দিতে ফিরে আসে বারবার। তেমনি বছর ঘুরে আবারও ফিরে এলো ভাষার মাস ফেব্রুয়ারি। স্মৃতিমাখা এ মাসটি এলেই বাঙালির হৃদয়ে ভেসে ওঠে সালাম, বরকত, রফিক, শফিক ও জব্বারের মতো শহীদদের নাম, যারা মায়ের ভাষাকে বাঁচাতে ঢেলে দিয়ে গেছেন বুকের তাজা রক্ত। ভাষার মাসের বৃত্তান্ত জানাচ্ছেন বুসরাত জাহান ইমা। বাংলা হচ্ছে পৃথিবীর একমাত্র মাতৃভাষা, যার জন্য রক্ত দিতে হয়েছে কোনো জাতিকে। তাই ভাষার ফেব্রুয়ারি মাস একদিকে শোকাবহ, অন্যদিকে গৌরব উজ্জ্বল। বুকের রক্তে রাজপথ রাঙানো সেই দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃত। 47-এ দেশভাগের পর যখন বাঙালির ভাষার ওপর আঘাত আসে, তখনই বুকের রক্ত ঢেলে লেখা হয় এক অমর ইতিহাস।
ভাষা আন্দোলনের সেই লড়াইয়ের সঞ্চিত শক্তি পরবর্তীতে জুগিয়েছে আন্দোলন অভ্যুত্থানের প্রেরণা। ভাষা আন্দোলন তাই বাঙালির কাছে চিরপ্রেরণার প্রতীক। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। পাকিস্তান সরকারের এমন ঘোষণার প্রেক্ষাপটে 1952 সালে শুরু হয় বিক্ষোভ। তৎকালীন পূর্ব পাকিস্তানে ক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে আন্দোলন দ্রুত দানা বেঁধে ওঠে। আন্দোলন দমনে 144 ধারা জারি করে ঢাকা শহরে মিছিল সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ। আদেশ অমান্য করে 52 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। রাজপথে লুটিয়ে পড়েন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক সহ নাম না জানা আরও অনেকে। ভাষার জন্য এমন জীবন উৎসর্গের উদাহরণ বিশ্বে এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করে। সময়ের পরিক্রমায় রক্তের বিনিময়ে বাংলা পায় বাঙালির মাতৃভাষার স্বীকৃতি। ভাষার জন্য বাংলার দামাল সন্তানদের আত্মত্যাগের স্বীকৃতি দেশের সীমানা ছাড়িয়ে 1999 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক স্বীকৃতি পায়। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে ইউনেস্কো। কেবল ভাষার মাসই নয়, ফেব্রুয়ারি বাঙালির কাছে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ারও মাস। তাই তো মাসের প্রথম দিন থেকে প্রাণে প্রাণে সুরেলা কণ্ঠে ধ্বনিত হয় বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সকালে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। 9টা থেকে 9:30টার মধ্যে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। ইজতেমা উপলক্ষে শনিবার মধ্যরাত থেকে তুরাগের আশপাশে গণপরিবহন বন্ধ থাকার কথা জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান। তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে পুলিশ। আখেরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড়ব্রিজের মাথায় এবং বুগরা মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখব। মুসল্লিদের সুবিধার্থে মুসল্লিরা এই সময় এখানে ঢুকে যাবে, মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা তদন্তে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। ইতোমধ্যে ওই সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকেও প্রত্যাহার করা হয়েছে। কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুতে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনা মুক্ত হলেও দেশে গণতন্ত্র ফেরেনি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ওবায়দুল হক মারুফকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা, দোয়া ও উপহার সামগ্রী বিতরণ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, দেশের যে কোনো ক্লান্তি লগ্নে জনগণের পাশে থেকেছে বিএনপি। এসি রুমে বসে, বাসায় বসে তারা শুধু বাংলাদেশের মানুষের মৃত্যু দেখেছে, কিন্তু তারা কিন্তু কেউ রাস্তায় গিয়ে বা সে আক্রান্তকারীদের কাছে গিয়ে কখনো কিন্তু তারা সহানুভূতিও দেখায়নি। প্রধান অতিথির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কুমিল্লা যুবদল নেতার মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। মুন্না ছিল আমাদের ছাত্রদলের নেতা, তাকে রাত্রেবেলা তুলে নিয়ে গিয়েছিল। এইরকম অসংখ্য মুন্না, এরকম অসংখ্য ইলিয়াস আলী, আমাদের নেতা ইলিয়াস আলী, তাদেরকে গুম করা হয়েছিল। আমরা তাদের চিহ্ন পর্যন্ত খুঁজে পাইনি। আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না, আমরা আর গুম হতে দেখতে চাই না। দেশ ছেড়ে পালিয়ে গেলেও শেখ হাসিনা দিল্লিতে বসে নানা অপতৎপরতা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পালিয়ে যাওয়ার পরও কিন্তু তার যে দুষ্টামি, যে মানুষের ক্ষতি করার যে অভ্যাস, সেটা যায় নাই।
দিল্লিতে বসে সে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে এবং বলছে তোমরা সবাই তৈরি হও, আমি একদিন টুপ করে চলে আসবো। স্বৈরাচারীদের বিরুদ্ধে ঐক্য ধরে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র ও নির্বাচনের জন্য কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। এদিকে রাতে রাজধানীর পল্লবী 6 নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা রায়হান হাসান সৌরভের আয়োজনে গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। যৌক্তিক সংস্কার শেষ করে একটি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। একটি দ্রুত নির্বাচন অতি দ্রুত প্রয়োজন, কারণ একটি নির্বাচিত সরকার পারে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে। একটি নির্বাচিত সরকার পারে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ঢেলে সাজিয়ে পুনর্গঠন করতে। একটি নির্বাচিত সরকার পারে বাংলাদেশের সকল রাষ্ট্র কাঠামো যেখানে সংস্কার করা প্রয়োজন, পরিপূর্ণ সংস্কার করা প্রয়োজন, সে নির্বাচিত সরকার করতে পারে। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন আমিনুল হক। বাংলাদেশে এখনো কিন্তু ষড়যন্ত্রকারীরা বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ আমলের মতো বর্তমানেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে। সুষ্ঠু নির্বাচনের পরিবর্তে অন্য বিষয়ে সরকারের বেশি আগ্রহকে সন্দেহজনক বলে মন্তব্য করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বিস্তারিত তানজিদ ভুইয়ার প্রতিবেদনে। নয়াপল্টনে ভাসানী ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল কর্মীর মৃত্যুর তীব্র সমালোচনা করেন তিনি। যদি ওই ছেলেটি অপরাধী হয় তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? বাংলাদেশকে নিয়ে এখনো ঘরে বাইরে চক্রান্ত চলছে অভিযোগ করে জুলাই বিপ্লবের অগ্রসেনানী শিক্ষার্থীদের বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকার আহ্বান জানান রিজভী। এখন বৈষম্য বিরোধী ছাত্ররা যদি প্রতিটা মিনিস্ট্রিতে একটা করে কমিটি করেন, তাহলে এইটা একটা রাষ্ট্রের যে ফাংশনাল একটা যে মানে আর্টিকুলেটেড যে একটা রাষ্ট্র, সে রাষ্ট্র তো হবে না। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, সরকারি পৃষ্ঠপোষকতায় কোনো রাজনৈতিক দল গঠন হলে জনগণ তা প্রত্যাখ্যান করবে। উপদেষ্টারা দুজন কথা শোনা যাচ্ছে, তারা দল করবে, খুব ভালো কথা। আমরাও চাই নতুন প্রজন্ম, কারণ তরুণরাই আগামী দিনে দেশ চালাবে। তবে এটাও সত্য কথা, আমরা কিন্তু আপনার ওই কিংস পার্টি হতে দিতে চাই না। জাতীয় প্রেস ক্লাবে অন্য এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, একটি সুষ্ঠু নির্বাচন দেয়া ছাড়া বর্তমান সরকারের অন্য কিছুতে বেশি আগ্রহ প্রকাশ করা সন্দেহজনক। সংস্কারের নামে কুসংস্কার, এটাকে আমি পছন্দ করি না। এই কুসংস্কার দেখছি আমি 111 তারা কিন্তু সংস্কারের কথা বলছে, ওটা ছিল কুসংস্কার। আজকের সেই কুসংস্কারের আবর্তের জন্য আজকের সংস্কার চোরাবালিতে ডুবে না যায়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এ নিয়ে সমালোচনা করার কিছু নেই বলে মন্তব্য করেন গয়েশ্বর রায়। অন্তর্বর্তীকালীন সরকার যেন বেশি দিন থাকতে পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লার দাউদকান্দিতে এক সভায় তিনি এসব কথা বলেন। জনগণের কাছে ক্ষমতা দিবে, আর সেটার জন্য অতি দ্রুত জনগণের কাছে ভোটের অধিকার দিয়ে জনগণকে সুযোগ দেওয়া, এটা তাদের দায়িত্ব। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। গুম, খুন এবং 5 আগস্ট গণহত্যায় জড়িতদের অবশ্যই বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দুপুরে সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে দলের কর্মী সভায় তিনি একথা বলেন। দেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মর্যাদাবান নাগরিক। গণহত্যা মানবতার বিচার হতে হবে এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে, এর দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে। বাংলাদেশের সংবিধান সবাইকে
সমান অধিকার দিয়েছে। অতএব যারা এই দেশের নাগরিক ধর্মীয় পরিচয় তার কাছে থাকবে, কিন্তু সে দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে একজন মর্যাদাবান নাগরিক। সম্প্রতি লিবিয়ার বেনগাজির আজদাদিয়াতে এক নৌ দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এদের মধ্যে ২০ জনকে দাফন করা হয়েছে। ওই ব্যক্তিদের সঙ্গে কোনো কাগজ না থাকায় তাদের জাতীয়তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা কবর দেয়া ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক। শনিবার এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায় মরদেহের কাছে কোনো নথি পাওয়া যায়নি। তারা এখনও ঘটনাস্থল পরিদর্শনের ছাড়পত্র পায়নি। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সহ ৭ দফা দাবিতে অনশন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শনিবার চতুর্থ দিনের মতো কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। এ সময় গুরুতর অসুস্থ ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এক বিবৃতিতে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়টি বিশেষভাবে বিবেচনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। সাত কলেজের অধিভুক্তি বাতিলের ঘোষণা দেওয়ার পর আবারও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে নামেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বুধবার বিকেল থেকে আমরণ অনশনে বসেন তারা। চতুর্থ দিনেও সকাল থেকে কলেজের প্রধান ফটকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। কোনোভাবেই মন্ত্রণালয় আমাদের ডাকে সাড়া দেয়নি। শেষে আমরা আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছি। 3 দিন অতিবাহিত হয়ে গেছে। 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন থেকে উঠব না। আমাদের 7 দফা দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা এখানে থাকবো, সেটা আমরা আগে ক্লিয়ার করেছি। রানা ভাইয়ের খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে। আমরা দেশবাসীর কাছে এবং সবার কাছে দোয়া প্রার্থী যেন তাড়াতাড়ি সুস্থ হয়। এদিকে অনশনে অংশ নেওয়া 3 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিতুমির আন্দোলনের সমন্বয়করা। আজকে সময় বেঁধে দিয়েছি বিকাল 4টা পর্যন্ত, এবং এই বিকাল 4টা পর্যন্ত যদি তারা কোনো সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয় এবং রাষ্ট্রপক্ষ যদি নীরব থাকে, তাহলে আমরা কালকে থেকে বারাসাত টু নর্থ সিটি ব্লকেট কর্মসূচিতে যাব। তো তিতুমির প্রথম থেকে দাবি করে আসছে একক বিশ্ববিদ্যালয়। সেই দাবিতে আমরা মাঠে রয়েছি। যে ট্যাগগুলো ইউজ করছেন, বিশেষ করে পতিত শক্তির কোনো দালাল এখানে নেই। আমাকে যেহেতু রাষ্ট্র বলে দিচ্ছে যে তোমার গুণগত শিক্ষার জন্য তোমার বিশ্ববিদ্যালয় লাগবে, আজকে আমি রাস্তায় বসছি যে আজকে আমাকে বিশ্ববিদ্যালয় দেন। সরকারি তিতুমির কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের খোঁজ খবর রাখলেও সরকারি সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন বলে জানান কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। কর্তৃপক্ষ যেটা ভালো মনে করবে সেটি করবে, এটা আমাদের বিষয় না। কর্তৃপক্ষ যেটা মনে করবে সেটাই করবে এবং তাদের সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত। তিতুমির শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, ঢাকার ঐতিহ্যবাহী 7 কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এক্ষেত্রে সরকারি তিতুমির কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। মাহবুব হাসান রিপন, বহনা সংবাদ, ঢাকা। আমদানির প্রভাবে পাইকারিতে চালের দাম কমতে শুরু করলেও খুচরা বাজারে থেমে নেই চালবাজি। আগের বাড়তি দামেই বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। তারা বলছেন খুচরায় এর প্রভাব পড়তে সময় লাগবে অন্তত 10 দিন। তবে উৎপাদন পর্যায় থেকে তদারকি না করলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করছেন কৃষি গবেষকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং বাজার স্থিতিশীল রাখতে সরকার চলতি অর্থ বছরে 10 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেয়। মিয়ানমার, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে এসব চাল কেনা হচ্ছে। শুল্ক ছাড় দেয় বেসরকারি পর্যায়েও আমদানির গতি বেড়েছে। খাদ্য মন্ত্রণালয়ের হিসেবে সরকারি ও বেসরকারিভাবে এখন পর্যন্ত মোট 3,29,000 টন চাল আমদানি করা হয়েছে। আর তাই এর প্রভাব পড়েছে পাইকারি বাজারে। বস্তা 100-150 টাকা কমছে, কিন্তু খুচরা যারা কমাইতেছে না। খুচরা যারা নিয়ে আমাদের কাছে বেচতে আছে, যারা ঢাকা শহরের বাজারে দোকানে, ওরা কেজি প্রতিতে 8-10 লাভ করে। 75-76 টাকা যে মিনিকেট, এগুলো 71-72 টাকা দিতে হয়েছে। ইন্ডিয়াতে যে চালটা আসা থেকে মানুষের চালটা খাচ্ছে না। ইন্ডিয়ার চালটা ভালো হচ্ছে, এটা ইন্ডিয়ার চালটা খাইতেছে।
মানে বাজারটা এখন বাড়তি নাই। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য মতে গত এক সপ্তাহে মোটা চালের দাম কেজি প্রতি 2 টাকা কমে 54 থেকে 56 টাকায় নেমেছে। মাঝারি মানের চালের দাম কমেছে 2 টাকা, বিক্রি হচ্ছে 58 থেকে 65 টাকায়। তবে সরু চালের দাম 70 থেকে 85 টাকায় স্থিতিশীল রয়েছে। আরো 2 সপ্তাহ আগে যে দামে আনছি এখন ওই দামে আনছি, শুধু কিছু কিছু চালের দাম একটু কম বলতে আপনার ইন্ডিয়ান নাদি চালের দাম একটু কম পাওয়া যায়, 1 টাকা 2 টাকা এরকম কম। তারা ওখানে বলছে এখনই কমে গেছে, কিন্তু তারা খুচরা বাজারে কমে ছাড়ছে না। তারা হয়তো ওই যে 50 পয়সা 1 টাকা করে কমাইতেছে, তবে এটা হয়তো কিছুদিনের ভিতরে আরো কমবে। আগে যেটা আছে বর্তমানে আমরা ওই দামই কিনতেছি। আগে তো 65 টাকা 70 টাকা পর্যন্ত চলতে ওইরকমই চলে। যে কোনো পরিস্থিতিতে বাজার স্বাভাবিক রাখতে উৎপাদন পর্যায় থেকে বাজার তদারকি না করলে কোনোভাবেই সুফল মিলবে না ভোক্তা পর্যায়ে। কৃষি বিভাগ বলে যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ চালে, আমরা যে পরিমাণে চাল উৎপাদন করি সেটা যদি আমরা নিজেরা খাই তাহলে আমাদের ইম্পোর্ট করা লাগবে না। গুটি কয়েক স্পেশাল কিছু চাল আমরা দেশে বাইরে থেকে আনতে হতে পারে। যারা স্টোর করে রাখে তাদের উপরে নির্ভর করে যখনই চালটাকে তারা ইচ্ছাকৃতভাবে দাম বাড়ায়, এবং এটা হচ্ছে দুর্বল জায়গাটাই হচ্ছে আমাদের মার্কেটিং ব্যবস্থাপনার উপর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আমাদের দনিয়ায় কলেজ ছাত্র হত্যাসহ সাম্প্রতিক সময়ে আলোচিত ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানান, জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মনিরুল ইসলামের রিপোর্ট। অভ্যুত্থান পরবর্তী সময়ে জামিন পেয়েই আবারও পুরনো রূপে পিচ্চি হেলাল ইমন সহ শীর্ষ সন্ত্রাসীরা নতুন করে এদের বিরুদ্ধে হত্যা আর চাঁদাবাজির মামলাও হচ্ছে। গোয়েন্দা পুলিশ বলছে তাদের গ্রেপ্তার করা হলেও অন্য সন্ত্রাসীদের অবস্থান জানা নেই, তবে অভিযান চলছে। এদেরকে আমরা এখন পর্যন্ত ট্রেস করতে পারিনি, তবে আমরা চেষ্টা অব্যাহত রয়েছে যে আমরা তাদের পাওয়ার সাথে সাথে আমরা গ্রেফতার করতে সক্ষম হই ইনশাআল্লাহ। সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি ঘটনা নিয়ে ব্রিফ করে ডিবি, এর মধ্যে 4টি ছিনতাই সংক্রান্ত। ডিবির স্পেশাল টিমগুলো দিন-রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। আদাবর বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে এক যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় 4 জন, কোতোয়ালির কোর্ট বিল্ডিং এলাকায় স্বর্ণ ছিনতাইয়ে 6 জন, পল্টনে প্রাইভেট কার চালক সাজু মিয়া হত্যার মূল আসামিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেপ্তার, আদাবর ছিনতাইকারী কর্তৃক কবজি বিচ্ছিন্নকরণের ঘটনার আসামি গ্রেপ্তার, ছিনতাই কাজে ব্যবহৃত সুইচ গিয়ার সহ ছিনতাইকারী গ্রেপ্তার ও লুণ্ঠিত স্বর্ণসহ আসামি গ্রেপ্তার করতে ডিবি সক্ষম হয়েছে। আজ যাত্রাবাড়িতে কলেজ ছাত্র মিনহাজ হত্যায় 5 জনকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে রাজধানীর শনির আখড়ায় পূর্ব শত্রুতার জেরে মিনহাজকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মিনহাজ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। মিনহাজ যে হত্যা হয়েছে সেটা তাদের সাথে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের পূর্ব শত্রুতার জের ছিল। সারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর বলেও জানান ডিবি প্রধান। ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করণীয় দরকার পুলিশ তা করছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ভোলার ইলিশায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ডাকাতের হামলায় এক জেলে নিহত হয়েছে। শনিবার বিকেলে ভোলার পূর্ব ইলিশা ভাঙতির খাল এলাকায় এই ঘটনা ঘটে। এতে আব্বাস মাঝি, কাঞ্চন ও সোহেল নামের 3 জেলে আহত হয়। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে ভোলার মেঘনায় জেলেরা মাছ ধরার জন্য নদীতে গেলে সন্ধ্যায় একদল ডাকাত জেলেদের ট্রলারে ডাকাতির চেষ্টা করে। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতে 9 মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সেন্ট মার্টিনে পর্যটকরা ভিড় করেন বছর জুড়ে, আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সবচেয়ে বেশি পর্যটক আসেন এখানে। তাই ভরা মৌসুমে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ হলে লোকসান গুনতে হবে পর্যটন ব্যবসায়ীদের। কর্তৃপক্ষ জানিয়েছে, এর মধ্যে সরকার যদি ভ্রমণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় তাহলে নতুন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোচ কাঞ্চন একাডেমির উদ্যোগে ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় উদ্যোক্তা সম্মেলন বিজনেস ব্রেকথ্রু সামিট 2025। শনিবার রাজধানীর সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী এই সামিটে সারা দেশের 3000-এর বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অংশ নেন। এতে দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন কোচ কাঞ্চন একাডেমির প্রতিষ্ঠাতা ও দেশের প্রথম সার্টিফাইড হ্যাপিনেস বিজনেস কোচ মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন।
কোচ কাঞ্চনের ষষ্ঠ বই ব্রেন ব্যালেন্স ইকুয়াল টু ব্যাংক ব্যালেন্স বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় কোচ মোহাম্মদ কাঞ্চন বলেন, সুখী সমৃদ্ধ দেশ গড়তে দক্ষতার বিকল্প নেই। বাংলাদেশে 10 লাখ দক্ষ উদ্যোক্তা তৈরির মিশন নিয়ে কাজ করছে তার একাডেমি। ব্যতিক্রমী বিজনেস সামিটে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন উদ্যোক্তারা। দপ্তর ও স্বায়ত্তশাসিত সংস্থার প্রধান সহকারী ও উচ্চমান সহকারী সহ সমপদগুলোকে 10ম গ্রেডে উন্নীত করে বৈষম্য দূর করার দাবি জানিয়েছে প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ। 6 ফেব্রুয়ারির মধ্যে তা বাস্তবায়ন না হলে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা সহ কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেয় তারা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ। কুষ্টিয়ার খোকসায় খেয়াঘাটে আওয়ামী লীগের কয়েকজন সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হন খোকসা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুবায়ের রহমান জ্যাকি। এ ঘটনায় জ্যাকির চাচা ওসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ মেম্বার বাদী হয়ে খোকসা থানায় মামলা দায়ের করেন। ইতোমধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার সকাল 11টায় খোকসা বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। গরু চোরকে ধরার কেন্দ্র করেই তার নামে আবার জ্যাকি একটা নিরীহ ছেলে, নিষ্পাপ ছেলে, তার নামে খোকসা থানায় জিডি করার জন্য চেষ্টা করেছে। যে সমস্ত আসামিরা এখনো ধরা পড়েন নাই, আপনি অতিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের ব্যবস্থা করবেন। আমাদের দাবি একটাই, 24 ঘন্টার মধ্যে মিরাজ মিলিটারি এবং তার ছেলেদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, না হলে আমরা খোকসাতে অনির্দিষ্টকালের জন্য হরতাল রাখবো। মুন্সিগঞ্জের শীতলক্ষা ও ধলেশ্বরী মোহনায় অসংখ্য লাইটার জাহাজের এলোপাতারি নোঙরে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নৌপথ। নদী তীরে একের পর এক ভারী শিল্প কারখানা গড়ে উঠলেও নেই জাহাজের পার্কিংয়ের ডক। তবে বিআইডব্লিউটিএ জানিয়েছে নিরাপদ হারবার নির্মাণের পরিকল্পনার কথা। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শীতলক্ষা ও ধলেশ্বরী নদীর মোহনায় এভাবেই জাহাজের জট লেগেই থাকে। অসংখ্য লাইটার জাহাজ দিনের পর দিন নোঙরের কারণে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। আর এলোমেলো জাহাজ নোঙর করায় মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নৌপথ এখন নৌযান চলাচলের ঝুঁকিপূর্ণ এক নাম। যানবাহন রাখলে তো সমস্যা হইবই, কারণ আপনার চ্যানেল ছাড়া রাখছে। আর এখানে যেভাবে জাহাজগুলো রাখছে, এখানে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটতেছে। কুয়াশার দিনে এই নদীর মাঝখানে যে কার্গো জাহাজগুলো রাখছে, যে কোনো মুহূর্তে একটা অঘটন করতে পারে। ক্ষতি ছাড়া তো দরঙ্গারের উপকার তো করতে পারে না। শত শত মানুষ এখানে দুর্ঘটনায় মারা গেছে, আর যে কোনো সময় আরো মরতে পারে। আমরা এলাকার পক্ষ থেকে, মুন্সিগঞ্জবাসীর পক্ষ থেকে এটার একটা প্রতিকার চাই। আবার শীতলক্ষার প্রবেশ মুখের মূল চ্যানেলে এরকম জটলায় নারায়ণগঞ্জ বন্দরগামী বড় বড় কার্গো সহ অন্য নৌযান প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে পড়তে হচ্ছে চ্যালেঞ্জের মুখে। আবার নিরাপদ ইয়ার্ড না থাকায় সিমেন্ট তৈরির ক্লিংকার বহনকারী জাহাজও নোঙর করা হয় কারখানার কাছে। ফলে শীতের এই সময়টাতে কুয়াশার কারণে ঘটতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। লাইটার জাহাজের অবৈধ পার্কিং এর জন্য মানুষ ঝুঁকি নিয়ে প্রতিদিন এই নৌপথ পাড়ি দেয়। এই লঞ্চগুলা যে ছাড়ে, এই মোড় ঘোরার সময় একটি কুয়াশা হইলে কোনো লঞ্চও যাইতে পারে না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে। চ্যানেল দখল করে জাহাজ নোঙর করার ব্যাপারে মাঝে মাঝে অভিযান পরিচালনা করার কথা বললেন এই কর্মকর্তা। কার্গোগুলো আছে, এগুলো যখন আমাদেরকে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটের একটা চ্যানেল আছে, নির্দিষ্ট একটা সীমানা আছে, সীমানার ভিতরে যখন চলে আসে তখন আমরা এগুলোকে চ্যানেল থেকে সরিয়ে দিই। ব্যবসা বাণিজ্যের ক্ষতি এবং নৌপথ ঝুঁকিমুক্ত রাখতে কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমন চাওয়া নৌপথে চলাচলকারীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। পাকিস্তানের বেলুচিস্তানে অতর্কিত হামলায় আধা সামরিক বাহিনীর 18 সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন 3 জন। পুলিশ জানায়, মানগোচার শহরের কাছে রাস্তা বন্ধ করে সেনা কর্মকর্তাদের বহনকারী গাড়িতে 70 থেকে 80 জন সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। এতে গাড়িতে থাকা 17 এবং বাঁচাতে যাওয়া আর এক সেনা প্রাণ হারান। যে 3 জন আহত হয়েছেন তাদের অবস্থা গুরুতর। এছাড়া পালিয়ে যেতে সক্ষম হন 2 জন।
গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপের চতুর্থ দফায় ৩ ইসরায়েলি জিম্মিকে আজ মুক্তি দিয়েছে হামাস। চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলের কারাগারে আটকে থাকা ১৮৩ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া শুরু করেছে ইসরায়েল। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের বহনকারী বাস অধিকৃত পশ্চিম তীরে পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি। রামাল্লায় বন্দীদের বহনকারী বাস প্রবেশে সেখানে অবস্থানরত ফিলিস্তিনিরা আনন্দ উদযাপন করে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পর্দা উঠল অমর ২১শে বইমেলার। ছাত্র জনতার আত্মত্যাগ নতুন তাৎপর্য দিয়েছে বললেন প্রধান উপদেষ্টা। সকালে বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের আখেরি মোনাজাত। মধ্যরাত থেকে বন্ধ টঙ্গী এলাকায় যান চলাচল, সতর্ক অবস্থায় পুলিশ। কুমিল্লায় যুবদল নেতা মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ সরকারের। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না বিএনপি বললেন ফখরুল। এবং আমদানির পরও থামছে না চাল নিয়ে চালবাজি। পাইকারিতে দাম কমলেও খুচরা বাজারে অস্থিরতা, কড়া তদারকির দাবি। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।